আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। কি বলতো, ঝর্ণার প্রবাহ একটা ধারাবাহিকতা, তাই না? কি চমৎকার পানির ধারাবাহিকতা। এই পানি দেখো উপর থেকে নিচেই নামছে, উপর থেকে নিচেই নামছে। নিচে থেকে কি উপরে উঠছে? উঠছে না। প্রত্যেকটা পৃথিবীতে যত জীব আছে সবকিছুতে এইরকম একটি, এখানে আমরা যেমনটি দেখছি যে এই যে পানির ধারা অব্যাহত ভাবে নামছে, ঠিক তেমনি পৃথিবীতে প্রতিটি জীবনের এরকম একটি ধারাবাহিকতা আছে। ঠিক আছে, তোমাকে যদি বলি আজ থেকে 100 বছর আগে এই পৃথিবীতে যারা ছিল আজকে তারা আছে? নাই। আচ্ছা ঠিক আছে, আজকের মূল টপিকে যাওয়ার আগে কিছু রহস্য দিচ্ছি, তাই না? আর একটু রহস্য তোমাদেরকে আমি দিতে চাই। কয়েকটা ছবি দেখিয়ে তারপরে আজকে শিরোনামের দিকে যেতে চাই। কি বলতো, এটা একটা ছোট্ট ফুটফুটে শিশু তার বাবা মায়ের কোল জুড়ে এসেছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এরপরের ছবিটাতে যদি যাই, সেই শিশুটা আর একটু বেড়ে উঠেছে, দেখো ফুটফুটে একটি বাচ্চা, তাই না? আচ্ছা, এরপরে দেখো সে আরেকটু বড় হয়েছে, এখন হাঁটা চড়া, দৌড়াদৌড়ি, খেলাধুলা, সে নিজে পুতুল নিয়ে, সে নিজেকে মানে ছোট মানুষ হলে কি হবে, সে নিজেকে মা বাবা ভাবতে শুরু করেছে। সে একটা ছোট মানে পুতুলকে তার বাচ্চা হিসেবে চিন্তা করছে, তাই না? এটা আবার কি, কোন কণ্ঠশিল্পী মনে হচ্ছে না। আচ্ছা যাই হোক, আমি জাস্ট বোঝানোর জন্য, তাই বলে তোমরা আবার মনে করো না ব্যক্তিগত ভাবে আমি কাউকে কিছু বলতে চাচ্ছি। এরা স্কুল জীবনে, তাই না, স্কুল জীবনে আরেকটু বড় যখন হয়েছে, তাদের ভিতরে কিছু হরমোনাল ক্রিয়ার মাধ্যমে একে অপরের প্রতি যে কাছে টানার বিষয়গুলো, তাই না, অনেকটা সেরকম আমরা দেখছি। এর পরিণতি কি হচ্ছে? শেষ পর্যন্ত শুভ পরিণয়, তাই নয় কি? এবং এরপর এভাবে শুধু এই হাত ধরা নয়, হাত ধরে একসাথে পথ চলা, এবং সেই ধারাবাহিকতায় তাদের কোল জুড়ে আবারও এরকম একটি ফুটফুটে শিশুর আগমন। ঠিক তাই আমাদের জীবনে, মানব জীবনে এরকম ধারাবাহিক ভাবে আমাদের জীবন চলছে অব্যাহত ভাবে। ঠিক আমি আগের স্লাইডে তোমাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম যে এই যে পানির ধারা যেভাবে অব্যাহত রয়েছে, ঠিক মানুষের জীবনের এই ধারাবাহিকতাটা ঠিক উপর থেকে নিচের দিকে, অর্থাৎ বংশ পরম্পরায় এভাবে চলছে। আমার মনে হয় তোমরা ধারণা করতে পেরেছো আমরা কি করতে চাচ্ছি। তার আগে আজকে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি আমার এই অনলাইন ক্লাসে। আমি তোমাদের সাথে রয়েছি মোহাম্মদ মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, জয়পুরহাট সরকারি মহিলা কলেজ, জয়পুরহাট। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 9ম অধ্যায় মানব জীবনের ধারাবাহিকতার প্রথম অংশ নিয়ে আলোচনা করব। এইভাবে আমরা কয়েকটি লেকচার এই চ্যাপ্টার শেষ করব। তাহলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি দ্বিতীয় পত্রের 9ম অধ্যায়ের মানব জীবনের ধারাবাহিকতা। চলো যাওয়া যাক। তো আজকের এই আলোচনায় আমাদের কি কি শিখন ফল অর্জন হবে আমরা যদি এক নজরে একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, তো আজকের এই পাঠ শেষে তোমরা, আমি একটু মার্কারটা নিয়ে নিই, হ্যাঁ, আজকের এই পাঠ শেষে তোমরা মানব জীবনের ধারাবাহিকতা সম্পর্কে বর্ণনা করতে পারবে। আমি দুটো স্লাইডে কিছু ছবি দিয়ে অলরেডি তোমাদের কিছুটা ব্যাখ্যা করার চেষ্টা করেছি, এটা আবারও বলবো, অবশ্যই বলবো আমরা। তারপরে পুং জননতন্ত্র সম্পর্কে আমরা ব্যাখ্যা করতে পারবো, এরপর স্ত্রী জননতন্ত্র সম্পর্কেও ব্যাখ্যা করতে পারবো। এছাড়াও পুরুষ ও স্ত্রী দেহে যে হরমোনাল পরিবর্তন সমূহ হয়ে থাকে, যে হরমোনাল পরিবর্তনের জন্য তাদের ভিতরে বিভিন্ন যৌন ক্যারেক্টার গুলো প্রকাশিত হয়, সেগুলো সম্পর্কেও আমরা জানতে পারবো। তো চলো যাওয়া যাক, একে একে আমরা এই মানব জীবনের ধারাবাহিকতা, পুং জনতন্ত্র, স্ত্রী জনতন্ত্র, এগুলোই যাই। হ্যাঁ, আমি যে কথাটি বলছিলাম, আজ থেকে 100 বছর আগে, 100 বছর না, আমি যদি বলি 200 বছর, আজ থেকে 200 বছর আগে এই পৃথিবীতে যারা ছিল আজকে তারা আছে? আমি আরেকটা ছবি দেখাই, তাই না, তাহলে তোমাদের মনে আরেকটু ভালো লাগতে পারে।
দেখো তো বাবা এই ছবিটায় এই ব্যক্তি, এখানে মনে করো আজ থেকে ওনার 14 পুরুষ আগে, মানে এখন বর্তমানে পৃথিবীতে যে ব্যক্তিটি বেঁচে আছে, এই যে সবার উপরে বা এই লাইনে যারা আছে, তার 14 পুরুষ আগে বা কয়েক পুরুষ আগে এই ব্যক্তি ছিলেন পৃথিবীতে। আজ কি তারা আছেন? আমি সেটি বলছিলাম, আজ থেকে 200 বছর আগে যদি তুমি কল্পনা করো, তখন যারা ছিল এখন কি তারা আছে? নাই। আবার তুমি আজ থেকে 200 বছর নয়, 100 বছরই যদি বলি, আজ থেকে 100 বছর পরের সময়ের কথা যদি তুমি চিন্তা করো, তাহলে কি এই পৃথিবীতে আমি তুমি থাকবে? আমি আমার পিতামাতার কথা দিয়ে যদি বলি, আজ আমার পিতামাতা কিন্তু পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আজ আমরা আছি, আজ আমার সন্তানেরা আছে। তো আজ থেকে 100 বছর পর আমিও থাকবো না, তোমাদের মধ্যে হয়তো কেউ কেউ থাকবে, বা তোমাদের সন্তান সন্ততিরা পৃথিবীতে তাদের রাজত্ব করে যাবে। ঠিক এইভাবে ধারাবাহিকভাবে পৃথিবীতে প্রতিটি জীব যেমন এসেছে, ঠিক মানুষের জীবনেও এরকম একটি ধারাবাহিকতা রয়েছে। তো প্রতিটি জীবের এই ধারাবাহিকতা রক্ষা হয় মূলত আসলে প্রজননের মাধ্যমে। বুঝতে পারছো? হ্যাঁ, প্রত্যেকটা জীবের এই ধারাবাহিকতা রক্ষা হয় প্রজননের মাধ্যমে। তোমরা জানো যে জীবের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে প্রজনন। জীব তার মতো অপর একটি জীব তৈরি করতে পারে। তো পৃথিবীতে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, তাহলে মানুষ তো তার মতো আরেকটি মানুষ তৈরি করতে পারে। তুমি তা বলে আবার মনে করো না, পৃথিবীতে কিছু মানুষ আছে যাদের হয়তো সন্তান হচ্ছে না, তাই বলে তারা মানুষ না নাকি? কিছু ব্যতিক্রম তো থাকবেই, কিন্তু তাই বলে এটাকে আমরা রুল বলে চালিয়ে দিতে পারবো না। ঠিক আছে? তাহলে এই ছবিতে আমরা যেটা দেখছি, স্টেপ বাই স্টেপ বংশ পরম্পরা, এক বংশ থেকে আরেক বংশ, সে থেকে আরেক বংশ, এভাবে মানুষের জীবনের যে ধারাবাহিকতা সেটি আমরা দেখছি। তো মানুষের জীবনের ধারাবাহিকতা রক্ষার জন্য যেটি আমরা বলছিলাম যে প্রজনন, তো প্রজননের সাথে জড়িত, কারণ মানুষ হচ্ছে এক লিঙ্গ প্রাণী, পুরুষ এবং স্ত্রী আলাদা। পৃথিবীতে কিছু কিছু জীব আছে যারা কিন্তু উভয় লিঙ্গ, প্রাণীদের মধ্যে আছে অনেক উভয় লিঙ্গ। আমি তোমাদের প্রথম অধ্যায়ের আলোচনায় বলেছিলাম, যেমন কেঁচো, হাইড্রা, এগুলো সম্পর্কে তোমরা জেনেছো, এরা কিন্তু উভয় লিঙ্গ প্রাণী। এদের একই বডিতে পুংজননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ দুটোই থাকে। কিন্তু মানুষের ক্ষেত্রে কি তাই হয় না? পুংজননতন্ত্র পুং দেহে থাকে, স্ত্রী জননতন্ত্র স্ত্রী দেহে থাকে, কারণ মানুষ হচ্ছে এক লিঙ্গ প্রাণী। কি হলো না বাবা? কিছু কিছু মানুষ আছে যাদেরকে আমরা ক্লিপ বলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাদের আল্লাহ তাআলা বিভিন্ন ভাবে সৃষ্টি করেছেন, যাদের ভেতরে পুংজননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ কোনোটাই সক্রিয় নয়, সেগুলো নিয়ে আমরা পরে কথা বলবো এটা কিভাবে হচ্ছে। আচ্ছা, ওকে। তো আমরা এখন পুংজননতন্ত্রের আলোচনা যদি যাই, দেখো এইখানে এই ছবিতে আমরা যেটি দেখছি এটি আসলে পুং দেহের পুংজননতন্ত্র। আমরা এটিকে যদি একটু ব্যাখ্যা করি, যে মানুষের শুক্রাণু উৎপাদন, সঞ্চয় এবং পরিবহনের সঙ্গে জড়িত অঙ্গকে, মানে সার্বিক অঙ্গসমূহকে একত্রে আমরা বলি পুংজননতন্ত্র। তাহলে মানুষের শুক্রাণু উৎপাদন, সঞ্চয় এবং এর সাথে পরিবহনের জন্য যে অঙ্গ প্রত্যঙ্গ, সেগুলো হচ্ছে পুংজননতন্ত্র। আচ্ছা, আমি ওই আগের স্লাইডে আরেকবার একটু যাই। পুংজননতন্ত্রে কি কি রয়েছে আমি যদি একে একে বলি, এগুলো ব্যাখ্যা আমরা করবো। যেমন পুংজননতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে, মানে প্রধান অংশ হচ্ছে এই শুক্রাশয়। এখানে যে অংশটুকু দেখছি এই পাশে এবং এই পাশে, এই দুটো হচ্ছে মানুষের পুংজননতন্ত্রের শুক্রাশয়। হ্যাঁ, এখন আমরা যদি এই শুক্রাশয়ের বর্ণনাতে যাই, অর্থাৎ ওখানে যে ছবিটা দেখলাম সেটাকে আমরা একটা লম্বচ্ছেদ নিয়ে এর ভেতরে কি কি আছে সেটিকে দেখতে চাচ্ছি এবং সেটির ব্যাখ্যা করতে চাচ্ছি। এটি যদি বলি, দেখো প্রায় 2 ইঞ্চি লম্বা, প্রায় 2 ইঞ্চি লম্বা একজোড়া ডিম্বাকার শুক্রাশয় স্ক্রোটাম নামক একটি থলির ভেতরে আবদ্ধ থাকে। এর কাজই হচ্ছে শুক্রাণু উৎপাদন এবং এক ধরনের বিশেষ সেক্স হরমোন, যেটিকে বলি আমরা টেস্টোস্টেরন, এটি ক্ষরণ করা। বুঝতে পারছি কথাগুলো? হ্যাঁ, তাহলে স্ক্রোটাম একটা থলি, যার ভেতরে প্রায় 2 ইঞ্চি লম্বা একজোড়া ডিম্বাকার, মানে ডিমের মতো অঙ্গ থাকে, যেটি মূলত শুক্রাশয়। এর মূল কাজ হচ্ছে শুক্রাণু উৎপাদন করা এবং এক ধরনের বিশেষ সেক্স হরমোন টেস্টোস্টেরন উৎপাদন করা। ওকে, তো আমি আবার আগের ছবিটাতে চলে গেলাম। ওই তোমাদের শুক্রাশয়ের যে বিভিন্ন অংশ সেগুলো আমরা একটু ব্যাখ্যা করব। প্রথমত যদি আসি, দেখো
এপিডিডাইমিস। তাহলে শুক্রাশয় থেকে পুংজননতন্ত্রের এই ডিমের মতো এইটি হচ্ছে শুক্রাশয়। তাহলে শুক্রাশয়ের উপরে এই যে আবরণের মতো, আমি লাল মার্কার দিয়ে দেখাচ্ছি দেখো, হ্যাঁ, এই অংশটুকু, তাহলে প্রত্যেক শুক্রাশয়ের উপরে ভাসা ইফারেন্সিয়া হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র একেবারে সূত্রাকার কতগুলো নালী, এগুলো একত্রে মিলিত হয়ে 4 থেকে 6 মিটার লম্বা অত্যন্ত পেঁচানো একটা আবরণের মতো তৈরি করে, সেটিকে বলি আমরা এপিডিডাইমিস। ঠিক আছে, শুক্রাশয়ের উপরে একটি আবরণের মতো, এপি মানে উপরে থাকে। এরপরে আসি আমরা ভাস ডিফারেন্স বা ভাস ডিফারেন্স। দেখো, এই শুক্রাশয় এবং এই শুক্রাশয় থেকে যে নালিকাটা, এই নালিকাটা উপরের দিকে ঘুরে চলে গেছে না, হ্যাঁ, এই পাশ থেকেও এই যে নালিকাটা উপরের দিকে চলে গেছে, বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, গুড। তো এই নালিকাটার নামই হচ্ছে এই যে এখানে আমরা চিহ্নিত করে রেখেছি, দেখো, দিস ইজ ভাস ডিফারেন্স। অর্থাৎ ভাস ডিফারেন্স হচ্ছে শ্রেণীগহ্বরের ভেতরে মূত্রথলির উপরে বেঁকে মূলত এই শুক্রাণুগুলোকে বহন করে সেমিনাল ভেসিকলের দিকে নিয়ে যায়, এটি হচ্ছে ভাস ডিফারেন্স। ওকে, এখন আসি আমরা সেমিনাল ভেসিকল। এই যে দেখো, এইখানে একটা ভেসিকল মানে একটা থলির মতো, এখানে একটা থলি, এখানে একটা থলি, অর্থাৎ দুই শুক্রাশয় থেকে আসা যে শুক্রাণুগুলো এইখানে এসে একটি ছোট্ট আঙ্গুলের মতো থলিকা এক জোড়া, এই পাশে একটা ওই পাশে একটা, মূলত এখানে মূলত শুক্রাণুগুলো এসে প্রাথমিকভাবে জমা থাকে। আমি কি বোঝাতে পারলাম কিনা? ওকে, হ্যাঁ, গুড। এরপরে আসি আমরা ক্ষেপণ নালিকা, অর্থাৎ উভয় সেমিনাল ভেসিকল থেকে খাটো একটি নালী ভাস ডিফারেন্সের, এই যে ভাস ডিফারেন্স যেটা আসলো এখানকার এই অ্যাম্পুলার সাথে যুক্ত হয়ে যেটি তৈরি করে রাখে, এটি হচ্ছে ক্ষেপণ নালিকা। হ্যাঁ, অর্থাৎ এটি একীভূত হয়ে 0.3 মিলিমিটার ব্যাসের 19 মিলিমিটার লম্বা একটা অভিন্ন নালী তৈরি করে, যেটি হচ্ছে ক্ষেপণ নালিকা। অর্থাৎ উভয় শুক্রাশয় থেকে শুক্রাণু প্রথমত সেমিনাল ভেসিকলে আসে, সেমিনাল ভেসিকল থেকে একটি অভিন্ন নালিকা পথে শুক্রাণু দেহের বাইরে নির্গমনের জন্য যে পথ তৈরি করে, ছোট্ট 19 মিলিমিটার মতো যেটা বলছি আমরা, হ্যাঁ, এটা তাই বলে একেবারে মেপে ঝুঁকে 19 মিলিমিটার তাই না, কম বেশি হতে পারে। তো এই অভিন্ন নালিকাটাই হচ্ছে ক্ষেপণ নালিকা। বোঝাতে পারলাম কথাটা? এরপরে আসি আমরা বহিঃযৌনাঙ্গ। বহিঃযৌনাঙ্গ কি কি? দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে স্ক্রোটাম আর একটি হচ্ছে শিশ্নম। স্ক্রোটাম তো আমরা শুরুতে বলেছি, যে থলি, অর্থাৎ যে ব্যাগের মতো যে থলির ভিতরে শুক্রাশয় ডিমের মতো বা ডিম্বাকৃতির শুক্রাশয় ধারণ করে, সেটি হচ্ছে স্ক্রোটাম। এই যে এই থলিটাই হচ্ছে স্ক্রোটাম। আর শিশ্নম হচ্ছে একেবারে এই বহিঃজননাঙ্গ, অর্থাৎ যেটাকে আমরা পেনিস বলে থাকি, যেটির মাধ্যমে মূলত শুক্রাণু পুরুষ দেহ থেকে স্ত্রী দেহের ভেতরে নির্গত হতে পারে। ঠিক আছে, এখন আসি আমরা জনন গ্রন্থি। জনন গ্রন্থি দুটো, একটি হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড আর একটিকে বলি আমরা বাল্বা ইউরেথ্রাল বা কাউপারের গ্ল্যান্ড। তো এই গ্ল্যান্ডগুলোর কাজ হচ্ছে বিভিন্ন সিমেন ক্ষরণ করা। সিমেন অর্থাৎ এক ধরনের বিশেষ তরল পদার্থ, যেটির সাথে শুক্রাণুগুলো মিশ্রিত হয়ে পুরুষ দেহের বাইরে নির্গত হতে পারে। ঠিক আছে, তো সেটি হচ্ছে এই গ্ল্যান্ড বা সেক্সুয়াল গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ড এবং কাউপারের গ্ল্যান্ড। এই যে এখানে দেখো, এই যে কাউপারের গ্ল্যান্ড, এর নিচে এই যে থলির মতো যেটি রয়েছে, এটি হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড। হ্যাঁ, তো এই গ্ল্যান্ডগুলোর সহায়তায় সিমেন ক্ষরণের মাধ্যমেই কিন্তু পুরুষ দেহ থেকে শুক্রাণুগুলো দেহের বাইরে বেরিয়ে আসে। বুঝতে পারছি কথাগুলো? এখন আসি আমরা পুংজনন তন্ত্রে হরমোনাল ক্রিয়া। হরমোনাল ক্রিয়া আমি এখানে প্রাথমিকভাবে কিছু কথা বলি, তারপরে আমরা এখানে আরো বিস্তারিত ব্যাখ্যা করব। দেখো, শুক্রাশয়ের ইন্টারস্টিশিয়াল কোষ থেকে যে টেস্টোস্টেরন ক্ষরিত হয়, এর প্রভাবে মুখ্য এবং আনুষঙ্গিক জননাঙ্গের বৃদ্ধি, বিকাশ এবং বিভিন্ন সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারের উদ্ভব হয়। এই যে দেখো, এখানে আমরা সেটি বলছি। এখন তোমরা হয়তো বলতে পারো যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার এটা আবার কি জিনিস? আমি সংক্ষেপে একটু বলি, পরে আবার বলবো হয়তো। একটা সন্তান জন্মের পর তাকে দেখে তুমি বলতে পারো না যে সেটা ছেলে না মেয়ে? অবশ্যই পারি আমরা। এটি হচ্ছে তার প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টার। কথা ক্লিয়ার? অর্থাৎ একটা সন্তান জন্মের পর তার বহিঃজননাঙ্গ দেখে আমরা বলে দিতে পারি যে সেই সন্তানটা ছেলে না মেয়ে, এটি তার প্রাইমারি সেক্সুয়াল ক্যারেক্টার। কিন্তু
ওই সন্তান যখন বড় হয়ে বয়ঃসন্ধি কালে যায় তখন তার ভিতরে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয় হরমোনাল ক্রিয়ার কারণে, অর্থাৎ পুরুষদের টেস্টোস্টেরনের কারণে, নারীদের ইস্ট্রোজেন প্রোজেস্টেরনের কারণে, সেটি আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের সময় ওই কথাটা বলবো। তো এই যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার অর্থাৎ হরমোনাল ক্রিয়ার কারণে যেটি প্রকাশিত হয় সেগুলি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার। দেখো সেটি আমরা বলছি যে অগ্র পিটুইটারির সম্মুখ লোব থেকে ক্ষরিত ফলিকল স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোনের প্রভাবে যৌন হরমোন টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধি পায়। এই পিটুইটারি গ্রন্থি থেকে দেখো ক্ষরিত যে লিউটিওট্রফিক হরমোন LTH যেটাকে বলি আমরা, এগুলো গৌণ যৌন অঙ্গের বিকাশ ঘটায় এবং অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে গোনাডোকর্টিকয়েড এই হরমোন ভ্রূণের যৌন বিভেদ নিয়ন্ত্রণ করে এবং যৌন গ্রন্থি, যৌনাঙ্গ এবং সেকেন্ডারি যে সেক্সুয়াল ক্যারেক্টার সেগুলো প্রকাশ ঘটাতে সহায়তা করে। আর শুক্রাশয় থেকে ক্ষরিত অ্যালডোস্টেরন পুরুষের যৌন বৈশিষ্ট্যের বিকাশ ঘটায় এবং স্পার্মাটোজেনেসিস বা শুক্রাণু উৎপাদনের ক্ষেত্রে শুক্রাশয়কে সহায়তা করে। আর শুক্রাশয়ের যে সার্টলি কোষ, এই কোষ থেকে ক্ষরিত ইনহিবিন, এই ইনহিবিন কিন্তু অল্প পরিমাণ এস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, হ্যাঁ, এই অর্থাৎ ফিমেল হরমোন, যেটা ইস্ট্রোজেনের কথা বলছি আমরা মেনলি, এই হরমোন শুক্রাণু তৈরিতে কিন্তু আবার ইনহিবিট করার মাধ্যমে সহায়তা করে। পুরুষ দেহে যেমন স্ত্রী দেহের কিছু হরমোন উৎপাদিত হয়, ঠিক নারী দেহেও কিন্তু পুরুষ দেহের কিছু হরমোন উৎপাদিত হয়, কিন্তু সেটা যদি আবার মাত্রাতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু তার ভিতরে অ্যাবনরমালিটি তৈরি করা শুরু করে। ওকে, কিছু ছেলে মানুষ আছে না, দেখবে একবারে মেয়ের মতো, এই তুমি কেমন আছো, মানে ভাবভঙ্গি করে আর কি মেয়েদের মতো। তো সেগুলো তাদের ভেতরে দেখা যায় যে ওই তোমার স্ত্রী হরমোনের প্রভাবটা তুলনামূলকভাবে বেশি থাকে। তাহলে এতক্ষণ আমরা পুং জননতন্ত্রের বর্ণনা করছিলাম, এখন আমরা স্ত্রী জননতন্ত্রের বর্ণনায় চলে যাই। স্ত্রী জননতন্ত্র এরকম, স্ত্রী দেহের ভেতরে পুং জননতন্ত্র যেমন দেহের বাইরে স্ক্রোটাম নামক থলিতে ঝুলে থাকে শুক্রাশয়, কিন্তু ডিম্বাশয় কিন্তু স্ত্রী দেহের ভেতরে শ্রোণী গহ্বরের ভেতরে অবস্থান করে। আমরা সেটি বলছি। দেখো তাহলে শ্রোণীর পেছনে, শ্রোণী বলতে এই যে আমাদের যে শ্রোণী চক্র, হিপ বোন যেটাকে আমরা বলেছিলাম সপ্তম অধ্যায়ে, হ্যাঁ, শ্রোণীর পেছনে ফাঁপা গহ্বরে জরায়ুর দুপাশে এই যে দেখো ইউরেটারের নিচে বাদাম আকৃতির, এই যে এখানে সিঙ্গেল বাদামের পোয়া যেটা এরকম, এই বাদাম আকৃতির যে একজোড়া ডিম্বাশয় অবস্থিত, মূলত ডিম্বাণু উৎপাদন করা এর প্রধান কাজ। এছাড়াও যে ফিমেল হরমোন, আমরা পুরুষের ক্ষেত্রে যেমন টেস্টোস্টেরনের কথা বললাম, হ্যাঁ, এখানে ফিমেল হরমোন বিশেষ করে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এগুলো ক্ষরণ করে থাকে এবং এই হরমোনের প্রভাবে মেনস্ট্রুয়েশন সাইকেল নিয়ন্ত্রণ, গর্ভধারণ নিয়ন্ত্রণ, অমরা উৎপাদন, হ্যাঁ, জননেন্দ্রিয় মাতৃদাঞ্চ পরিপুষ্ট হওয়া এবং এগুলো নিয়ন্ত্রিত হওয়া, এই কাজগুলো মূলত করে থাকে এই স্ত্রী জননতন্ত্রের এই অঙ্গ প্রত্যঙ্গগুলো। তাহলে এগুলো কি সামগ্রিকভাবে আমরা বলছি স্ত্রী জননতন্ত্র। তো স্ত্রী জননতন্ত্র কি কি নিয়ে গঠিত, আমি যদি আসি এখন সেই বিস্তারিত বর্ণনায়, প্রধান অংশ যেটি আমরা বললাম ডিম্বাশয়, সেটি তো আছে। তো ডিম্বাশয়ের পাশাপাশি দেখো এই যে দুই পাশ থেকে যে দুটো নালী, এইরকম একটি নালী এবং এই পাশ থেকে এই দিকে আরেকটি নালী, হ্যাঁ, এই দুই দিকে যে দুটি পেশল, পেশল বলতে পেশি দিয়ে তৈরি, হ্যাঁ, প্রায় 12 সেন্টিমিটার লম্বা একজোড়া নালী, এই নালীকে বলি আমরা ফেলোপিয়ান নালী বা ডিম্ব নালী বা জনন নালী, বিভিন্ন নামে এগুলোকে ব্যাখ্যা করা হয়। আর বায়োলজিক্যাল ভাষা তথা মেডিকেল সায়েন্সের ভাষায় আমরা এটিকে বলবো ফেলোপিয়ান টিউব বা ফেলোপিয়ান নালী। ঠিক আছে, তাহলে এই ফেলোপিয়ান নালী ডিম্বাশয় থেকে যে ডিম্বাণু মুক্ত হয়, পরিণত ডিম্বাণু যেগুলো মুক্ত হয়, এই ডিম্বাণুকে গ্রহণ করে জরায়ুতে, অর্থাৎ এই যে থলি যেখানে মূলত সন্তান ধারণ হয়, এই জরায়ুতে পৌঁছে দেওয়াই কিন্তু এই ফেলোপিয়ান নালীর কাজ। এছাড়াও ফেলোপিয়ান নালীতে যে নিষেক, শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন, সেটি কিন্তু এই ফেলোপিয়ান নালীতেই সংঘটিত হয়। ওকে, এবারে আসি আমরা জরায়ু। আমরা আগের ছবিতে যে উল্টা নাশপাতির মতো যে থলির মতো দেখলাম, এটাকে আমরা জাস্ট তার একটা লম্বচ্ছেদ নিয়ে দেখাচ্ছি। অর্থাৎ এই যে ভেতরে যে স্পেসটা, আমরা একটু লালের মধ্যে লাল নীল দিয়ে দেখানো আছে, আমি জাস্ট একটু দেখাচ্ছি। এই অংশটুকু ভেতরের যে স্পেসটুকু সহ এই আবরণ,
এটিকে বলি আমরা জরায়ু, মাংসল অংশ। এবং জরায়ুতে কিন্তু 3টা লেয়ার রয়েছে, হ্যাঁ, এপিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং এন্ডোমেট্রিয়াম। তোমাদের বইতে এই কথাগুলো বলা আছে। এপিমেট্রিয়াম হচ্ছে সবচেয়ে বাইরের লেয়ার, এই যে সবার উপরে এই যে এখানে সবুজ বর্ণের আবরণ দিয়ে এটিকে দেখানো হয়েছে। মাঝখানের টুকু হচ্ছে মায়োমেট্রিয়াম, আর একেবারে ভেতরের যে অংশটুকু, আমি একটু যদি অন্য কালার নিই, হ্যাঁ, এই যে ভেতরের যে অংশটুকু, এই লেয়ারটুকু হচ্ছে এন্ডোমেট্রিয়াম। তাহলে এপিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম এবং এন্ডোমেট্রিয়াম, এই 3টি লেয়ারের সমন্বয়ে মূলত জরায়ু গঠিত। আর একেবারে বহিঃজননাঙ্গের কথা যদি বলি, নারী দেহের ভ্যাজাইনাল ক্যানাল, যেটি মূলত শুক্রাণু গ্রহণের সাথে স্ত্রী দেহের সাথে, অর্থাৎ বহিঃজননাঙ্গ, হ্যাঁ, এটি মূলত একটি অংশ। এছাড়াও তার সাথে লোবিয়া মেজরা, লোবিয়া মাইনরা, অতি সংবেদনশীল, হ্যাঁ, ক্লাইটোরিস বা ভগাঙ্কুর, যেগুলো মূলত যৌন উদ্দীপনায় প্রধান সহায়ক ভূমিকা পালন করে থাকে। এখন আমরা আসি স্ত্রী দেহের হরমোনাল ক্রিয়া। আমরা তো পুরুষ দেহের হরমোনাল ক্রিয়া দেখলাম, স্ত্রী দেহের হরমোনাল ক্রিয়া দেখো। ডিম্বাশয়ের ফলিকল ও কার্পাস লুটিয়াম থেকে যে হরমোনের কথা আমরা একটু আগে বলছিলাম, যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হরমোন খরিত হয়। ইস্ট্রোজেন স্ত্রীর জরায়ু, পেলভিস, স্তন এবং অন্যান্য যে যৌন ক্যারেক্টার সেগুলো প্রকাশ করে। অন্যদিকে প্রোজেস্টেরন যেটা করে হরমোনাল ক্রিয়া, অর্থাৎ মেনস্ট্রুয়েশন সাইকেল নিয়ন্ত্রণ এবং গর্ভধারণে সহায়তা করে। এটি কি করে? থাইরয়েড গ্রন্থির কাজ, হাড়ের বৃদ্ধি নিয়ন্ত্রণ, এমনকি গর্ভাবস্থায় মূত্রের যে অস্বাভাবিক অবস্থা নিয়ন্ত্রণ, সেটির উপরেও কিন্তু কাজ করে। আর গর্ভকালীন সময় শেষের দিকে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ছাড়াও আরেক ধরনের হরমোন খরিত হয়, যেটিকে বলি আমরা রিল্যাক্সিন। রিল্যাক্স করে দেয়, অর্থাৎ তার পেলভিসকে রিল্যাক্স করে দেয়, যাতে তার প্রসবটা, অর্থাৎ পেলভিস লিগামেন্টকে শিথিল করে দেয়। তখন প্রসবের কার্যক্রমটা সহজতর হয়, সহজেই সন্তান প্রসব হতে পারে। বয়ঃসন্ধিকাল, এটা বলেই শেষ করবো আজকের আলোচনা তোমাদের। বয়ঃসন্ধিকালে যে পরিবর্তনগুলো, সেটি প্লাস আমার মাউস পয়েন্টার কোথায় গেল বাবা, কোথায় গেল রে? একটু লাল কালি নিয়ে নিই, নইলে ভালো বোঝা যায় না, ঠিক আছে? তো বয়ঃসন্ধিকাল, সন্ধিকাল নিশ্চয় বোঝা যাচ্ছে যে একটা স্টেজ থেকে আর একটা স্টেজের পরিবর্তন, তাই নাকি? ঠিক বয়সের সন্ধিকাল, একটা স্টেজ থেকে একেবারে শিশু থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, এই যে পদার্পণের যে সময়কাল, সেই সময় দেহে বিশেষ কিছু পরিবর্তন সাধিত হয়। সেটি আমরা বলছি, দেখো, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার উদ্ভব সহ জননাঙ্গের যে সক্রিয় পরিস্ফুটন, উভয়ের ক্ষেত্রে যে যৌন বৈশিষ্ট্যগুলো তার ভিতরে প্রকাশিত হতে থাকে, এই বয়সের কালটাকেই আমরা বলি বয়ঃসন্ধিকাল, অ্যাডোলেসেন্স। ঠিক আছে? ওই যে রবীন্দ্রনাথের সেই আমার ছেলেবেলার গল্প পড়েছিলে নাকি তোমরা, প্রবন্ধটা? ওই যে 12-14 বছর বয়সের ছেলে মেয়ের মতো মালায় আর নেই, তার মানে এই সময় তাদের ভিতরে, হ্যাঁ, আমরাও পার করে এসেছি সেই সময়টা, তোমরাও কিছুটা অনেকেই পার করে এসেছো, কেউ হয়তো পার করছো। তো এই বয়ঃসন্ধি কালের এই সময়টুকু তাদের যে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার, সেগুলো কিন্তু প্রকাশিত হতে থাকে। তো ছেলেদের বয়ঃসন্ধি কালে কি কি পরিবর্তন ঘটে, আমি যদি এক নজরে একটু তোমাদেরকে দেখিয়ে যাই, দেখো, তাহলে দেহের বিভিন্ন অংশে লোম গজাতে শুরু করে, পেশি বলিষ্ঠ এবং সুগঠিত হয়, তারপরে মুখ ও পেটে মেদ সঞ্চিত হতে শুরু করে, স্বরথলি বৃদ্ধি এবং ভোকাল কর্ডের পরিবর্তন। যেমন তুমি খেয়াল করে দেখবে যে একটা ছোট বাচ্চা, ছেলে হোক আর মেয়ে হোক, কণ্ঠ একই রকম থাকে, কিন্তু যখন তারা বড় হয়ে, মানে তাদের ভিতরে যে পরিবর্তন হয়, তখন কিন্তু একটা পুরুষালী কণ্ঠ, ভাবগম্ভীর, হ্যাঁ, তার কণ্ঠটা ভারী হয়ে যায়। এই ধরনের পরিবর্তন তার ভিতরে আমরা দেখতে পাই। তারপরে তেল গ্রন্থির অধিক নিঃসরণের ফলে মুখমণ্ডল চকচকে দেখায়, ব্রণ বেরোতে থাকে। বিভিন্ন জন সিনিয়ররা বলতে থাকে, বাবারে তোমার ভিতরে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, চেহারাটা চকচকে দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের কথা আমরা শুনে থাকি। আর জননাঙ্গের যে সেমিনাল ভেসিকল এবং প্রেস্টার গ্ল্যান্ড, আপার গ্ল্যান্ড, এগুলোর নিঃসরণ শুরু হয়, তার দেহ থেকে ইজাকুলেশন শুরু হয়, হ্যাঁ, এরকম কিছু বৈশিষ্ট্য তার ভিতরে শুরু হয়। এই যে যেটা আমরা এখানে বলছি, যে শুক্রাশয়ের বৃদ্ধি ঘটে এবং ইজাকুলেশন ঘটে, এই বৈশিষ্ট্যগুলো তার ভিতরে প্রকাশ পেতে শুরু করে। শেষের পয়েন্টটা বলবো, দেখলে বুঝতে পারছো কি? ছেলেদের মেয়েদের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় এবং বিচিত্র খেয়াল ভাব মনের ভিতরে ফুটে ওঠে। সিনেমায় দেখো না, ওই যে নায়ক নায়িকাকে দেখছে, দেখার পর
রাত্রে এসে বাসায় বসে শুধু চোখ বন্ধ করে ভাবছে আর ভাবছে, আর কিছুতেই মন বসছে না, বিচিত্র ধরনের খেয়াল ভাব। এটিকে আমি স্বাভাবিকই বলছি, কারণ এটি একটি হরমোনাল ক্রিয়া, বয়ঃসন্ধিকালে পরিবর্তনের জন্য এটি সংঘটিত হয়। তবে এটির এই হরমোনাল ক্রিয়ার স্রোতে গা ভাসিয়ে দিয়ে নিজেকে কিন্তু আবার ধ্বংস করে দেওয়া যাবে না, সেটিও খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো এই বিচিত্র খেয়ালগুলো, মেয়েদের প্রতি আকর্ষণ, এগুলো দেখা দেয়। তাহলে আমরা ছেলেদের অনেক পরিবর্তনের কথা দেখলাম। এবারে আসি মেয়েদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকালে কি কি পরিবর্তন সাধিত হয়, আমরা যদি একটু ছোট্ট করে বলি। হ্যাঁ, প্রথম বৈশিষ্ট্যটা ঠিকই রয়েছে, দেহের বিভিন্ন অংশে লোম গজাতে শুরু করে, তারপরে দেহের বৃদ্ধি হঠাৎ করে বেড়ে যায়, স্তন বিকশিত হতে শুরু করে, নিত্যম্ব উরু স্তনে চর্বি জমা হতে থাকে, ফলে মেয়েদের যে নারী সুলভ কমনীয়তা, তাদের দেহের ভিতরের যে পরিবর্তনগুলো সেটি দেখা যায়। এছাড়াও কণ্ঠে মেয়েলি স্বর, মানে পুরুষের কণ্ঠ কর্কশ ভরাট কণ্ঠ হচ্ছে, মেয়েদের কণ্ঠ আরো মাসির মতো হয়ে যায়। ঠিক আছে। এছাড়াও দেখো জরায়ু, ডিম্বাশয় প্রভৃতি অঙ্গের বৃদ্ধি ঘটে, বিকাশ ঘটে, একটা সময়ে মেনস্ট্রুয়েশন সাইকেল শুরু হয়ে যায়। এই প্রথম রজত চক্রকে আমরা বলে থাকি মেনার্জি। ঠিক আছে, এই মেনার্জি শুরু হয়ে যায়। শেষের পয়েন্টটা কিন্তু ঠিক ছেলেদের বয়ঃসন্ধিকালীন পরিবর্তনের ব্যতিক্রম, জাস্ট উল্টোটা। কি মেয়েদের কি ছেলেদের প্রতি আকর্ষণ হয় না? হয় হয় হ্যাঁ হয়, অবশ্যই হয়। সেই জন্য এই কথাটি বলছি। হ্যাঁ, যদি কেউ বলো যে না স্যার না, কোনো মেয়ে যদি বলো যে আমার ছেলেদের প্রতি আকর্ষণ হয় না, আবার কোনো ছেলে যদি বলো বয়ঃসন্ধিকালে আমার মেয়েদের প্রতি আকর্ষণ হয় না, তাহলে আমি তাকে বলবো দয়া করে তোমরা একজন অভিজ্ঞ এন্ডোক্রাইনোলজিস্ট অর্থাৎ হরমোন রোগ বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করো। যা, অনেক কথা বলে ফেলেছি, এখন বাড়ির কাজ দিয়ে আমি তোমাদের আজকের আলোচনা শেষ করব। বাড়ির কাজ হচ্ছে আমরা সর্বশেষ যেগুলো পড়লাম, পুরুষ ও স্ত্রী যে হরমোনাল ক্রিয়াগুলো সংঘটিত হয় বা নারী দেহে পুরুষ দেহে যে তোমার বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলো সাধিত হয়, তার একটা তালিকা প্রস্তুত করে আমাকে তোমরা দেখাবে। ঠিক আছে, তো ভালো থেকো। আমরা সর্বশেষে আবারও সেই ধারাবাহিকতা, সেই পানির ধারা, আমরা মানব জীবনের ধারা তো আর এত সহজভাবে দেখাতে পারছি না, যেটা আমি প্রথমে দেখিয়েছি, সেই ধারা দেখিয়ে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিতে চাই। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক মতো লেখাপড়া করো। আল্লাহ হাফিজ।